যদি আমরা দেখি যে সিস্টোলিক প্রেসার আমাদের নতুন বই অনুসারে এটা হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কের প্রেসার। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট ভাই ও আপুরা, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ আজ করতে যাচ্ছি। আমরা আমাদের এইচএসসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জুলজি চ্যাপ্টার 4 রক্ত সঞ্চারণ অধ্যায়, এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ টপিক থেকে কিছু এমসিকিউ সলভ করব। আর এই এমসিকিউ গুলো সাধারণ কোনো এমসিকিউ না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা বিগত বছরগুলোতে যত এমসিকিউ আসে এই অধ্যায় থেকে সবগুলো আজকে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। দেখো আমরা এইভাবে কমপ্লিট করব না যে আচ্ছা এটার উত্তর বি, ওকে এটার উত্তর সি, এভাবে বললে চলে যাব না। প্রত্যেকটা এমসিকিউ এর সঠিক উত্তর কোনটা, ওটা কেন সঠিক হলো, বাকি অপশনগুলো কেন ভুল, তারপরও আমরা যদি প্রশ্ন কমন না পড়ে কিভাবে আমরা মনে করো আইডিয়া করে সঠিক উত্তর বের করতে পারবো, আমরা কিভাবে অপশন মিনিমাইজ করতে পারবো, হ্যাঁ আমাদের সঠিক আনসার করার মানে প্রবণতা বা পসিবিলিটি বাড়াইতে পারবো। ঠিক আছে ভাইয়া, দেখো আমাদের কিন্তু এই সমস্যাটা সবারই হয়। আমি এই কথা সব জায়গাতেই বলি এবং বারবার করে বলি যে ভাইয়া আমাদের পরীক্ষায় চান্স হয় না, এর কারণ এইটা না যে প্রশ্নই কমন পড়ে না, প্রশ্ন কমন পড়ে, সমস্যাটা হচ্ছে আমাদের অপশনে কনফিউশন তৈরি হয়। দেখো আমরা বুঝতে পারি যে প্রশ্ন তো অনেক সহজ আসছে, যখন আমরা অপশনগুলো দেখি তখন মনে হয় যে এ ডি এই দুইটা কোনোদিনই আনসার না, হয় বি আনসার হবে অথবা সি আনসার হবে। আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারি এই বি আর সি দুইটাতে কনফিউজড হয়ে আমি যেটাই দাগাই কেন জানি সেটাই ভুল হয়ে যায়। বুঝতে পারছো কিনা ভাইয়া? আমরা এই সমস্যাটা থেকে বা এই সমস্যাটা সমাধান করব, ঠিক আছে, যেন এই সমস্যাটা আর পুনরাবৃত্তি না হয়। ওকে, আমরা কিছু টেকনিকও শিখবো। সো আমাদের এই অল্প কয়েক মিনিটের এই লেকচারটুকু করা লাগবে, ঠিক আছে ভাইয়া? ওকে, আমরা তাহলে শুরু করি। এখানে আসবে প্রথম কোশ্চেন যেটা পারবো আমরা, দেখো হৃৎপিণ্ডের পেসমেকারের হৃৎপিণ্ডের পেসমেকার কোনটিকে বলা হয়? জানতে চাচ্ছে কোনটাকে পেসমেকার বলা হয়, তাই না? একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল আমাদের। ওকে, আমরা এখানে আসি। চারটা অপশন দেখো, সাইনোএট্রিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড, পার্কিনজি ফাইবার আর হচ্ছে বান্ডেল অফ হিজ। ওকে, এই চারটার ভিতরে এই চারটে আসলে কি কোন টপিক মনে করতে পারতেছো কিনা ভাইয়া? সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু টপিকের নাম মনে আসছে। এখন আসি কোনটাকে কি বলা হয়? পেসমেকার বলা হয়। এখানে আসে যে পেসমেকার কোনটা। দেখো এস এ নোড নাকি এভি নোড, এই দুটো তো আগে থেকেই বাদ চলে যাবে আসলে। এস এ নোড নাকি এভি নোড? এস এ নোডে সিগন্যালটা তৈরি হয়, আমরা যদি হার্টের স্ট্রাকচারটা দেখি অনেকটা, ওকে তোমরা আরো সুন্দর করে হার্ট আর্ট করতে পারো। এই যে অংশটা আছে আমাদের এইখানে থাকবে এস এ নোড এবং এইখানে থাকে এভি নোড, সাপোজ ধরে নেই, তাহলে সিগন্যালটা প্রথমে তৈরি হয় সংকোচন প্রসারণ ক্ষমতার মানে সংকোচন প্রসারণ করার যে ছন্দময়তা, হ্যাঁ এই কি বলা হয় উদ্দীপনা, এটা শুরু হয় কি থেকে? আমাদের এইখান থেকে। এইটা আমাদের আমরা এটাকে বলি সাইনো এট্রিয়াল নোড বা এস এ নোড, এস এ এন। এখান থেকে আমাদের উদ্দীপনাটা শুরু হয় সংকোচন প্রসারণের। আমরা এই জন্য এইটাকে বলে থাকি, এস এ নোডকে বলে থাকি পেসমেকার। ওকে, এইটুকু ঠিক আছে, বাট আরেকটু ইনফরমেশন জানা লাগবে। এস এ নোড হচ্ছে পেসমেকার। এখন এটা কেমন ধরনের পেসমেকার ভাইয়া? আমাদের নর্মাল অবস্থায় হৃৎপিণ্ড এখান থেকে সংকোচন প্রসারণের উদ্দীপনাটা পায়, আমরা এই জন্য বলে থাকি প্রাকৃতিক পেসমেকার। এস এ নোড যেটা ভাইয়া আমরা এটাকে বলে থাকি প্রাকৃতিক পেসমেকার। ওকে, প্রাকৃতিক পেসমেকার এটা। এখন এস এ নোড যদি কোনো কারণে কাজ করতে না পারে, তাই না, আমাদের তো সমস্যা হয়, অনেক অসুস্থ হয়। দেখো এস এ নোড যদি কোনো কারণে কাজ করতে না পারে তখন কাজটা কে করবে? এই এস এ নোডের পরে এস এ নোড যদি কোনোভাবে কাজ করতে না পারে তখন কাজ করে থাকে আমাদের এভি নোড। এভি নোড তখন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ করার যে উদ্দীপনাটা এটা যোগাতে পারে। আমরা এই জন্য বলি যে এস এ নোড যদি নষ্ট হয় যে এভি নোড কাজ করতেছে, তার মানে আমরা এভি নোডকে বলতে পারি সংরক্ষিত পেসমেকার বা রিজার্ভ, সংরক্ষিত বা রিজার্ভ পেসমেকার। তাহলে দেখো তো প্রশ্নে বলা হয়েছে কোনটাকে পেসমেকার বলা হয়, তাহলে পেসমেকার কোনটা ভাইয়া? এস এ নোড। বুঝতে পারছি কিনা? আমরা যদি আরেকটু ডিটেলসে আসি, এস এ নোড কেমন ধরনের পেসমেকার? এটা হচ্ছে ভাইয়া প্রাকৃতিক পেসমেকার। সংরক্ষিত পেসমেকার তাহলে কোনটা? সেটা হচ্ছে এভি নোড বা এট্রিও ভেন্ট্রিকুলার নোড। ওকে, বুঝতে পারছি ভাইয়া? আর পার্কিনজি ফাইবার বান্ডল অফ হিজ, এরা তোমার সিগন্যালটা ক্যারি করে, এরা পর্যাপ্ত হার্টবিট তৈরি করতে পারবে না। ওকে, অনেক দুর্বল হয়।
এস এ নোড যদি কাজ করতে না পারে তাহলে কে কাজ করতেছে? এভি নোড কাজ করতেছে। যদি কখনো এমন হয় যে এস এ নোডও কাজ করতে পারতেছে না, এভি নোডও কাজ করতে পারতেছে না, মানে দুইটাই কাজ করতে পারতেছে না, আমরা ওই কন্ডিশনটাকে বলি হার্ট ব্লক। যদি এস এ নোডও কাজ করতে না পারে, এভি নোডও কাজ করতে না পারে, তাহলে তাকে কি বলা হয়? হার্ট ব্লক। আমরা তো নিশ্চয়ই এই রূপটার নাম শুনছি, হার্ট ব্লক। মানে হার্ট ব্লক কি হবে? আমার এস এ নোড এইটাও কাজ করতে পারবে না, আবার এভি নোড এইটাও কাজ করতে পারবে না। তাহলে প্রশ্ন তো সহজ। ওকে, আমাদের হৃৎপিণ্ডের পেসমেকার কোনটিকে বলা হয়? এস এ নোড। ব্যাস, তারপরে প্রশ্নে আসো ভাইয়া, রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? সহজ কোশ্চেন, একেবারে পানির মতো সহজ কোশ্চেন। দেখো 24-25 সালে আসছে, কত বছর আসছে। রক্তকণিকা কোথায় তৈরি হয়? অপশন এ আমরা আসি ভাইয়া যকৃৎ, বি বলা হয়েছে অস্থিমজ্জা, সি হচ্ছে প্লীহা, আর ডি হচ্ছে হৃৎপিণ্ড। প্রথম কথা হচ্ছে এখান থেকে হৃৎপিণ্ড প্রথমেই বাদ। হৃৎপিণ্ডে কোনোদিনও রক্তকণিকা তৈরি হয় না। হৃৎপিণ্ডে কি হয়? রক্ত পাম্প করে থাকে, তার মানে অপশন ডি বাদ। এখন বাকি রইল তিনটা, এই তিনটা আমাদের বিভিন্ন বয়সে রক্তকণিকা তৈরি করে থাকে। যেমন যদি আমরা আসি ভাইয়া যকৃৎ আর প্লীহা, এই দুইটা রক্তকণিকা তৈরি করে কোন অবস্থায় ভাইয়া? এই দুইটা ভ্রূণ অবস্থায়। ঠিক আছে, এই যে ভ্রূণ অবস্থায় এরা রক্তকণিকা তৈরি করে থাকে, যকৃৎ ও প্লীহা। বাট বলা হয়েছে কি রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়, তার মানে আলাদা করে তোমাকে কোশ্চেন করা হয় নাই এটা ভ্রূণ অবস্থায় কিনা, তাই না? বলা হয়েছে প্রধানত কোথায় তৈরি হয়, তার মানে যেহেতু কোনো বয়স সীমা উল্লেখ করে নাই, তখন বুঝতে পারবে এটা প্রাপ্তবয়স্ক অবস্থায় বলা হয়েছে। আমরা সবাই জানি প্রাপ্তবয়স্ক অবস্থায় রক্তকণিকা প্রধানত তৈরি হয় কোথায় ভাইয়া? লাল অস্থিমজ্জায়। আমাদের যে অস্থিগুলো আছে অস্থির লাল অস্থিমজ্জায়। ওকে, তার মানে এখান থেকে আনসার হবে বি। ঠিক আছে, সহজ। তারপরে আসো স্টেম কোষ কোথায় থাকে? এখানে আসো, স্টেম কোষ কোথায় থাকে? এখানে অপশনগুলো দেখো ভাইয়া, অস্থি, পেশি, পেশি টিস্যু, তারপরে বলা হয়েছে অস্থি মজ্জা। এখানে আসি আমরা, তাহলে পেশি আর পেশি টিস্যু প্রথমে বাদ। আমরা কোথাও পড়ি না যে এই পেশি টিস্যু এখানে কি থাকবে? আমাদের স্টেম কোষ থাকে। এখন এইগুলো তো প্রথমে বাদ যাচ্ছে। তার আগে আমাদের জানা উচিত যে স্টেম কোষ জিনিসটা আসলে কি। দেখো স্টেম কোষ সাপোজ এমন ধরনের সেল যেখান থেকে বিভিন্ন ধরনের সেল তৈরি হতে পারে। মনে করো একটা সেল, এই সেলগুলো থেকে প্রয়োজনে আরবিসি তৈরি হতে পারে, প্রয়োজনে ডব্লিউবিসি তৈরি হতে পারে, প্রয়োজনে ভাইয়া প্লাটিলেট তৈরি হতে পারে। ঠিক আছে, তার মানে একটা সেল বিভিন্ন রকম সেলে কনভার্ট হইতে পারে। আমরা এই ধরনের সেলকে বলে থাকি ভাইয়া স্টেম সেল। এইটা হইতেছে স্টেম সেল। এখন বিষয় হচ্ছে এই স্টেম সেল যেহেতু আমাদের রক্ত কণিকার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, আমরা এটাকে বলি হেমাটোপয়েটিক স্টেম সেল। হেমাটোপয়েটিক, দেখো তো, কখনো সরাসরি স্টেম সেল বলতে পারে, কখনো বলতে পারে হেমাটোপয়েটিক, মানে রক্ত কণিকা তৈরিকারী যে স্টেম সেল সেটা কোথায়? আমরা সংক্ষেপে না এটাকে বলে থাকি এইচএসসি। এটাকে আলাদা করে এইচএসসি বলা হয়, যে হেমাটোপয়েটিক স্টেম সেল এটা কোথায় থাকে। এখন কোশ্চেন, এই সেল থেকে কি তৈরি হয়? স্টেম সেল কি তৈরি হয়? রক্ত কণিকা তৈরি হয়। তাহলে রক্ত কণিকা কোথায় তৈরি হয়? কোশ্চেন অস্থিতে। এখন অস্থির স্পেসিফিকলি কোন অংশে তৈরি হয়? অস্থি মজ্জাতে। তাই অনেকে এই দুইটা জায়গাতে এসে কনফিউজড হয়ে যাবে যে অস্থি নাকি অস্থি মজ্জা। আমরা সি আর ডি দুইটা তো বাদ দিতে পারছি, এখন আনসার কি? এ অস্থি নাকি বি অস্থি মজ্জা? স্পেসিফিকলি আনসার হচ্ছে ভাই অস্থি মজ্জা, তাই না? কারণ আমরা জানি যে লাল অস্থি মজ্জার স্টেম কোষ থেকে বা হেমাটোপয়েটিক স্টেম কোষ থেকে সকল ধরনের রক্তকণিকা আরবিসি হতে পারে, ডব্লিউবিসি হতে পারে, প্লাটিলেটও হতে পারে। ওকে, তারপরে আসো, দেখো তো ভাই আনসার করতে পারো কিনা। এনজাইনা কিসের ব্যথা? মাথা ব্যথা, পেটে ব্যথা, মাজা ব্যথা, নাকি বুকের ব্যথা? ওকে, আমরা এখানে আসি। এটা আমরা অনেকে ডিরেক্ট আনসার করতে পারবো, সহজ কথা। আবার অনেকে এগুলো তো আমরা পড়িয়ে নিয়ে আসছিল না। এনজাইনা কিসের ব্যথা? আমরা এটা সহজে বলতে পারি, এনজাইনা হচ্ছে ভাইয়া বুকের ব্যথা। বুকে অনেক ধরনের ব্যথা পড়ে আসছিলাম আমরা, ঠিক আছে, চ্যাপ্টার 4 এর শেষের দিকে পাবো আমরা এনজাইনা। এখন কোশ্চেন, এনজাইনা এই জিনিসটা আসলে কি? মনে করো আমাদের এটা হৃৎপিণ্ড, ধরে নেই হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্লাড ভেসেল চিন্তা করতে পারি। আমরা কালারটা যদি চেঞ্জ করি, ওকে, মনে করো এইটা হচ্ছে একটা করোনারি ধমনী, হৃৎপিণ্ডের করোনারি প্রাচীরে থাকে করোনারি ধমনী।
কোনো কারণে যদি এই করোনারি ধমনির ব্লকটা হয়, ব্লক বলতে করোনারি ধমনি যদি মনে করো কিছুটা চর্বি বা কোলেস্টেরল জমে এর ভিতরে যে লুমেন ফাঁকা স্থান আছে এটা সরু হয়ে গেছে, তার মানে আমাদের এখানে চর্বি জমে এই পথটা রক্ত চলাচলের যে জায়গাটা এটা সরু করে দিছে। যদি এমন হয়, আমরা হার্টে যদি ব্লকের কথা চিন্তা করতে পারি, যদি করোনারি ধমনির এরকম ব্লক 50 থেকে যদি 70% হয়, মানে ব্লক যদি কত পার্সেন্ট, 50 to 70% যদি হয়, তখন এর আশেপাশে যে টিস্যুগুলো আছে ওই টিস্যুগুলোতে অক্সিজেন মানে রক্ত সাপ্লাই কম হয়, ফলে অক্সিজেন কম পৌঁছায়। তাহলে কি হবে, আমরা অক্সিজেনের অভাবে ব্যথা হয় আশেপাশের টিস্যুতে, আমরা এইটাকে বলি সুস্থিত অ্যানজাইনা। যদি 50 থেকে 70% এই ব্লকটা হচ্ছে, তাহলে আমরা এটাকে বলি ভাইয়া সুস্থিত অ্যানজাইনা, সুস্থিত অ্যানজাইনা। এখন কোশ্চেন হচ্ছে, এই সুস্থিত অ্যানজাইনা বলতে কি, হঠাৎ করে ব্যথা উঠবে, ব্যথা মনে হবে বুকে পেটে চাপ দিয়ে ধরছে, ঘাম হবে, তাই না, এরকম আর কি, অসহ্য ব্যথা হয়। একটু রেস্ট নিবা, ব্যথা উঠে গেছে, কাজ করতেছে, ব্যথা উঠে গেছে, তুমি রেস্ট নিবা, ব্যথাটা সেরে যাবে, বিশ্রামে ব্যথা ভালো হয়, স্বস্তিতে যায় না। যদি ব্লকটা আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে মনে করো অনেক প্রায় বন্ধ হয়ে গেছে, এমন যদি হয় যে এই করোনারি ধমনী প্রায় ব্লক হয়ে গেছে, মানে বলা হয়েছে 90 থেকে 99% যদি ব্লক হয়ে যায়, তখন বুকে ব্যথার পরিমাণটা বেশি হয়, তুমি রেস্ট নিলেও ব্যথা কমবে না, এমন হবে আর কি, ব্যথা অনেক বেশি হয়ে যাবে। আমরা এটাকে বলি অস্থিত বা আনস্টেবল অ্যানজাইনা। ওকে, এখন কোশ্চেন, যদি 100% ব্লক হয়ে যায়, তুমি চিন্তা করো যদি এই পুরোটাই ব্লক হয়ে যায়, তাহলে কি ঘটনা হবে, এইটার ভিতর দিয়ে তো আর কোনো রক্তই পাঠাতে পারবে না, তার মানে তার পরের টিস্যুগুলো অক্সিজেনের অভাবে মারা যাবে, রক্তের অভাবে, পুষ্টির অভাবে মারা যাবে। আমরা এটাকে কি বলে থাকি, এটা হচ্ছে হার্ট অ্যাটাক। তার মানে যদি 100% ব্লক হয়, আমরা এইটাকে বলে থাকি ভাইয়া হার্ট অ্যাটাক। তার মানে এই যে উপরের দুইটা যে এনজাইনা আমরা পড়লাম, সুস্থিত অস্থিত, এই এনজাইনা দুইটা হার্ট অ্যাটাকের কি ভাইয়া আগের দশাগুলো। এই জন্য বইয়ের স্পষ্ট একটা লাইন আছে যে এনজাইনা, এইটা কি, এই এনজাইনা হচ্ছে ভাইয়া হার্ট অ্যাটাকের পূর্বসূরি, এটা হ্যাঁ পূর্ব লক্ষণ। এনজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বা পূর্বসূরি, তুমি যা ইচ্ছা বলতে পারো। ওকে, হার্ট অ্যাটাক হওয়ার আগে কি হচ্ছে অ্যানজাইনা। তাহলে আমরা এতক্ষণ ধরে আসলে একটা কথাই সলভ করলাম, সেটা হচ্ছে অ্যানজাইনা আসলে কিসের ব্যথা, বুকের ব্যথা। আমরা বাকি যা পড়ছি এগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমাদের এইগুলো লাগবে আর কি, অন্যান্য এই এমসিকিউতে আসছে আর কি। সো পরের কোশ্চেনে আসি, তুমি চেষ্টা করে দেখো তো ভাইয়া এই কোশ্চেনের আনসার করতে পারো কিনা। ওকে, 5 সেকেন্ড সময়, 5 4 3 2 1। ওকে, তুমি পজ করে সময় করে নিও। এখানে আসবে, রক্তে পিএইচ নির্ভর করে কার উপর, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের চাপে ফেলে দিতে পারে। আচ্ছা, পিএইচ কার উপর নির্ভর করে, অ্যান্টিবডি নাকি অ্যান্টিজেন, রক্তের গ্রুপ নাকি বাফার। সহজ কথা, আমরা প্রথমে আসি রক্তের পিএইচ সম্পর্কে কি জানি। সকল মানুষের রক্তের পিএইচ সেম রেঞ্জে থাকে, তাই না, একই থাকে। আমরা যদিও বলি এটা 7.4, তাই না, আরে 7 লিখছি কিভাবে আর 4 লিখছি কিভাবে, দেখছো। আমরা এখানে আসি যে কি ভাইয়া, সেটা রক্তের পিএইচ কত বলো তো ভাইয়া, 7.4, আমরা এটা জানি। আমরা যদি রেঞ্জটা লিখি যে 7.35 to 7.45, একটা রেঞ্জে থাকে। ওকে, এই একটা সূক্ষ্ম রেঞ্জে থাকে। এটা কি মানুষ ভেদে আলাদা থাকে নাকি প্রত্যেক মানুষের জন্য একই রকম থাকে, বলো তো ভাইয়া। আমরা সকল মানুষের ক্ষেত্রে একই রকম থাকে, তার মানে আমাদের পিএইচটা স্ট্যাটিক, এটা স্থির থাকবে। মানুষের ব্লাড গ্রুপ কি স্থির থাকে না, কারো এ, কারো বি, কারো এ বি, কারো ও, আবার পজিটিভ নেগেটিভ আছে। তার মানে ব্লাড গ্রুপ ভিন্ন হইতে পারে, কিন্তু আমাদের পিএইচ কি থাকবে ভাইয়া, সেমই থাকে মানুষের ক্ষেত্রে। তার মানে অবশ্যই ব্লাড গ্রুপ ভূমিকা রাখে না। ওকে, আমরা ডিরেক্ট আনসার করতে পারতাম, একটু দেখাইতেছে আসলে তুমি কমন না পড়লে কি করতে পারো, কিভাবে চিন্তা করবা। কারণ ব্লাড গ্রুপ ভূমিকা রাখে না ভাই, মানুষের ক্ষেত্রে ব্লাড গ্রুপটা যেমন ভিন্ন ভিন্ন হয়, মানুষের ক্ষেত্রে অ্যান্টিবডি অ্যান্টিজেন সেটা কি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হবে। তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি
এইটাও কোনো ভূমিকা রাখতে পারে না। ওকে, তিনটা আসলে একই ফিচার। তার মানে আমরা এখানে সেই বাফারের কথাটাই, ঠিক আছে ভাইয়া? তার মানে রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? আমার এই বাফারের উপর। আমরা অন্যভাবেও চিন্তা করতে পারতাম। রক্তের পিএইচ কত ভাইয়া? 7.35 থেকে 7.45। সবসময় যদি এই রেঞ্জের ভিতরে থাকে, মানে একটা ছোট্ট নেরো রেঞ্জ এইটার ভিতরে সবসময় থাকে, তার মানে পিএইচটা বাড়তে দেয় না কমতে দেয় না, এই মেকানিজমটা কি আসলে? সেটা হচ্ছে বাফার। তার মানে আমরা বুঝতে পারি রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? বাফারের উপর। যদি কখনো এমন হয় যে পিএইচ 7.45 এর চেয়ে অনেক বেশি বেড়ে গেছে বা 0.5 বেড়ে গেছে, আমরা ওইটাকে বলতাম, ওই কন্ডিশনকে বলতাম অ্যালকালোসিস। মিস না, এটা সিস, অ্যালকালোসিস। যদি পিএইচ 7.35 এর চেয়ে কম হয়, আমরা ওইটাকে বলতাম ভাইয়া এসিডোসিস। এসিডোসিস, এটা এসিডোসিস। তার মানে এই দুইটাই ডেঞ্জারাস অবস্থা। পিএইচ বেড়ে গেলে বলা হয় অ্যালকালোসিস, পিএইচ কমে গেলে বলা হয় অ্যাসিডোসিস। তার মানে পিএইচ সবসময় একটা নেরো রেঞ্জ, ছোট্ট রেঞ্জের ভিতরেই থাকতে হয়, স্ট্যাটিক থাকতে হয়। আর পিএইচ স্টেবল রাখার ক্ষমতা, তার নামই হচ্ছে বাফার। সো রক্তে পিএইচ নির্ভর করে কার উপর? বাফারের উপর। ওকে, বাফার। তারপরে আসো, ওপেন হার্ট সার্জারি মানে কত প্রকারে করা যায়? ওপেন হার্ট সার্জারি, এটা ডিরেক্ট কোশ্চেন অ্যাকচুয়ালি। 3 ভাবে করা যায়। এটা যদিও এখনকার যে এডিশন বইয়ের, এই নতুন এডিশনে এটা নাই, যদিও আগে ছিল। আমাদের ওপেন হার্ট সার্জারি এটাকে সরাসরি 3 ভাবে করা যায়। একটা হচ্ছে অন পাম্প সার্জারি, অন পাম্প সার্জারি। আরেকটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে অফ পাম্প। অন পাম্পে অ্যাকচুয়ালি হার্টের মানে একটা মেশিন লাগানো হয়, হার্ট লাগ মেশিন, ওই মেশিনে পাম্প করে দেয়, অন পাম্প সার্জারি। আর 2 নম্বর হচ্ছে অফ পাম্প। তুমি হার্টে কোনো এখানে মেশিন ইউজ করা হবে না, ওষুধ প্রয়োগ করে হার্টবিটটা কমানো হবে, তারপর তুমি সেই হার্টে অপারেশন করবা, অফ পাম্প সার্জারি। এর আরেকটা নাম আছে বিটিং হার্ট। বিটিং হার্ট, কারণ এখানে হার্ট নিজেই বিট করতে থাকে, স্লো, ধীরে ধীরে বিট করতে পারে। আর 3 নম্বরটা হচ্ছে রোবট সহযোগী, রোবট সহযোগী। আমরা এখানে আসি ভাইয়া, আমরা বললাম যে ওপেন হার্ট সার্জারি কত ধরনের, কত প্রকার? আনসার হচ্ছে 3 প্রকার। এখন আমরা যখন হার্ট ডিজিজ গুলো পড়ি, ওইখানে একটা 4 প্রকারও কিছু পড়ে আসছিলাম। সো তোমার কনফিউশন হতে পারে যে ওপেন হার্ট মানে সার্জারি কত ধরনের, 3 ধরনের নাকি 4 ধরনের? কারণ 4 ধরনের কিছু একটা পড়ে আসছিলাম। যেটা 4 ধরনের ছিল, ওইটা ছিল ভাইয়া এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম ওপেন হার্ট সার্জারি কয় ধরনের? 3 ধরনের, অন পাম্প, অফ পাম্প বা বিটিং হার্ট, আর একটা হচ্ছে রোবট সহযোগী। আচ্ছা, তুমি কমন সেন্স থেকে বলো তো, এই 3টার ভিতরে সবচাইতে সূক্ষ্ম হয় কোনটা? সবচাইতে সূক্ষ্ম সার্জারি কোনটা হবে? অন পাম্প, অফ পাম্প নাকি রোবট সহযোগী? এইটার আনসার তুমি করবা কমেন্ট বক্সে, ওকে। আমরা পরে আসি ভাইয়া, মানব দেহে কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে? এটা একবারে লোহিত রক্তকণিকার টপিকে একটু স্পষ্ট করে বলা হয়েছে। দেখো, মানব দেহে সবচাইতে রক্তকণিকা মানে কোন বয়সে বেশি থাকে আমরা এটা জানি। ভ্রূণ দেহে রক্তকণিকা থাকে, দেখো বলা হয়েছে প্রতি কি বলা হয় এটা, মাইক্রোলিটার বা প্রতি ঘন মিলিমিটার রক্তে 80 থেকে 90 লাখ, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে শিশু দেহে কতটুকু থাকে? শিশু দেহে থাকে ভাইয়া 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে বলা হয়েছে এখানে থাকে 50 থেকে 54 লাখ প্রতি ঘন মিলিমিটার রক্তে। আর পূর্ণবয়স্ক স্ত্রী দেহে থাকে ভাইয়া 44 থেকে 49 লাখ রক্তকণিকা। তাহলে সবচেয়ে বেশি কোন অবস্থায় থাকে? সেটা হচ্ছে ভ্রূণ দেহে সবচেয়ে বেশি থাকে, 80 থেকে 90 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তে। কোশ্চেন, ভ্রূণ দেহে সবচেয়ে বেশি রক্ত কেন থাকে? ভ্রূণ কোথায় থাকে ভাইয়া? আমাদের মায়ের পেটে থাকে। তার মানে এরা সরাসরি কি করতে পারতেছে না, বায়ু থেকে অক্সিজেন নিতে পারতেছে না। মা যে অক্সিজেন নিচ্ছে, সেই অক্সিজেন মায়ের রক্ত থেকে আবার কোথায় যাচ্ছে? ভ্রূণ দেহে যাচ্ছে। তার মানে আমাদের ভ্রূণের ক্ষেত্রে অক্সিজেনের চাপ অনেক কম থাকে, অনেক কম পরিমাণ কি পায়? অক্সিজেন তারা পায়। সো চাপ কম থাকে, এই জন্য কি হয়,
অনেক বেশি পরিমাণ আরবিসি তৈরি হয়, প্রত্যেকেই যেন অল্প অল্প করে অক্সিজেন ক্যারি করতে পারে, বুঝছো? তার আরবিসি কি হবে, সংখ্যা বেশি হয়, বাট প্রত্যেককে অল্প অল্প নিয়ে একটা মানে তাদের সাফিসিয়েন্ট যতটুকু প্রয়োজন হয় ততটুকু ফিল আপ করতে পারে এটা। আর আমরা অন্যভাবে বলতে পারি যে মেটাবলিজম বেশি হয়, ভ্রূণের বৃদ্ধি খুব দ্রুত হয়, কাজ বেশি হয়, তো রক্ত বেশি থাকবেই। তাহলে শিশুদের একই অবস্থা, দেখো শিশুদের বৃদ্ধি অনেক বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে যে পুরুষ আর স্ত্রী দেহে ম্যাচিউর হয়ে গেছে, মনে করো 25 বছরের পুরুষ 25 বছরের স্ত্রী, ম্যাচিউর দুইজনই, তারপরে কেন রক্তে এত পার্থক্য রক্তকণিকার? কারণ একটা হরমোন, তার নাম হচ্ছে কি টেস্টোস্টেরন। পুরুষের টেস্টোস্টেরন থাকে, এই জন্য আরবিসি বেশি হয়, ওকে, স্ত্রীদের তুলনায়। তো আমরা এখানে আসি, মানব দেহে কোন বয়সে রক্ত সবচেয়ে বেশি থাকে ভাইয়া? ভ্রূণ দেহে, তারপরে শিশুতে, তারপরে পুরুষে, তারপরে স্ত্রীতে। দ্যাটস গুড। তারপরে আসো ভাইয়া, কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে প্রায় কত ভাইয়া? আমরা পড়ে আসছিলাম হার্ট বিট প্রতি মিনিটে কতটুকু হয় ভাইয়া? পড়ে আসছিলাম 70 থেকে 80 বার হয়। তিনটা কন্ডিশন ছিল। প্রাপ্তবয়স্ক মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় বিশ্রামরত, প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক বিশ্রামরত মানুষ, এদের হার্টবিট ছিল প্রতি মিনিটে কতবার ভাইয়া? 70 থেকে 80 বার। ওকে, এটা কমতে পারে বাড়তে পারে। তুমি যখন মনে করো বাসায় বসে আছো, ক্লাস দেখতেছো, লেকচার দেখতেছো, হার্টবিট একরকম আছে, পরীক্ষা হলে বসে গেছো, হার্টবিট অনেক বেড়ে যাবে, তাই না? বাড়তেও পারে। আমরা এখানে আসি, তো 70 থেকে 80 বার যদি হয়, তাহলে গড়ে কতবার হয় ভাইয়া? 75, 75 বার। এটা কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, তাহলে হার্টবিট তো চলে আসলো, এখানে বলো তো ভাই শ্বসন হার, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয়? ওকে, এটা আমি এখানে বলবো না, এটা তোমার জানা লাগবে, আমরা এটা পরের চ্যাপ্টার যখন পড়বো এখানে সলভ করব। তুমি কমেন্ট সেকশনে জানাবা যে শ্বসন হার কত। ইন্টারক্যালেটেড ডিস্ক, ভাই ক্লাস 7 থেকে পড়তেছে এই কথাটা। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশিতে পাওয়া যায়? পেশি ঐচ্ছিক, অনৈচ্ছিক নাকি হৃদপেশি? সবাই জানে, আলাদা ব্যাখ্যা দেওয়ার দরকারই নাই। ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় শুধুমাত্র এবং শুধুমাত্র হৃদপেশিতে। ক্লাস 7 থেকে পড়তেছো, সো এটার ব্যাখ্যা দরকারই নেই। তারপরে আসি আমরা, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? দেখো, এইটার দুইটা আনসার অ্যাকচুয়ালি কারেক্ট। এখানে দুইটা উত্তর আছে এমনটা না, মানে দুইটা বই অনুসারে এরকমটা হয়। যখন এই প্রশ্নটা আসছিল 16-17 সালে, ওই সময় বইগুলোতে আজমল স্যার বলে আলিম স্যার সকল স্যারের, ওই সময় বইগুলোতে যে আনসারটা দেওয়া ছিল 110 থেকে 120 মিলিমিটার মার্কারি প্রেসার, 110 থেকে 120 মিলিমিটার মার্কারি প্রেসার, এইটা ওই সময় বইগুলোতে দেওয়া ছিল। ওকে, ওইটা অনুযায়ী আনসার হচ্ছে এইটা। বাট যখন আমাদের এখন যে নতুন এডিশন বা এই লাস্ট 2-3 বছরের যে বইগুলো আছে, এই আজমল স্যারের বই স্পেসিফিকলি, এখানে বলা হয়েছে আমাদের সিস্টোলিক চাপ, যেটা সিস্টোলিক চাপ, যদি আমরা দেখি যে সিস্টোলিক প্রেসার আমাদের নতুন বই অনুসারে এটা হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কারি প্রেসার। আর নর্মাল, আচ্ছা এটা লেখা লাগবে, নর্মাল সিস্টোলিক প্রেসার আর হচ্ছে নর্মাল ডায়াস্টোলিক প্রেসার। নর্মাল ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে ভাইয়া 60 to 89 মিলিমিটার মার্কারি প্রেসার, এইচজি আসলে মিলিমিটার মার্কারি প্রেসার। এখন বিষয় হচ্ছে ভাইয়া, এখানে দেখো তো আমরা চাইছি সিস্টোলিক প্রেসার, সিস্টোলিক প্রেসার বর্তমান বই অনুসারে কত? এটা সেটা হচ্ছে 100 থেকে 139, যেহেতু নাই তাহলে আনসার হচ্ছে এটা সি, বুঝছো? আমাদের বর্তমান বই অনুসারে আনসার হচ্ছে সি, আর আগের বই ওই সময় অনুসারে আনসার হচ্ছে এ। আমরা এর পরে আসি ভাইয়া, কোনটি যোজক কলা, যোজক টিস্যু? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কথা। কলা মানে তো টিস্যু নাকি? আমরা এইটুকু সবাই জানি যে কলা টিস্যু একই কথা। আচ্ছা, আমরা এখানে আসি, আমাদের যোজক টিস্যু কোনটা? তার চেয়ে আগে আসো, আমাদের টিস্যু কয় ধরনের আছে? আমাদের বডিতে টোটাল কত ধরনের টিস্যু আছে? আমরা জানি ভাই, 1 নাম্বার আবরণী টিস্যু, টিস্যু 4 ধরনের। একটা হচ্ছে আবরণী টিস্যু, আবরণ তৈরি করে থাকে। 2 নাম্বার হচ্ছে পেশি টিস্যু, এটা পেশি তৈরি করে। 3 নাম্বার হচ্ছে ভাইয়া যোজক টিস্যু, এরা বিভিন্ন টিস্যু বা অঙ্গের কানেক্টর তৈরি করে, যোজক টিস্যু। আর হচ্ছে 4 নাম্বার হচ্ছে ভাইয়া স্নায়ু টিস্যু।
স্নায়ু টিস্যু। তাহলে 4 ধরনের টিস্যু। টিস্যু কয় ধরনের ভাইয়া? 4 ধরনের। আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। তাহলে পেশি টিস্যুতে কারা আছে ভাইয়া? পেশি। এইটা তাহলে পেশি টিস্যু। পেশি নিজেই পেশি টিস্যু, সো বাদ। তারপরে আসো স্নায়ু কলা, কোন টিস্যু ভাইয়া? স্নায়ু টিস্যু, এটাও বাদ। ত্বকের ম্যালপিজিয়ান স্তর, ত্বক আমাদের একটা আবরণ, আবরণী টিস্যু। একটোডার্ম থেকে আবরণ তৈরি হয়, তাই না? তার মানে এগুলো বাদ আমাদের অপশন। একটাই অপশন থাকে রক্ত। তুমি অপশনগুলো বাদ দিয়ে দিয়ে রক্তে আসতে পারো কঠিন করে। সবচেয়ে সহজ কথা, রক্তের ডেফিনেশনের প্রথম লাইনটাই ছিল রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, স্পষ্ট করে বলা আছে। তো আমাদের এত নাটক করতেই হয় না, এখানে রক্ত সম্পর্কে জানি যে রক্ত মূলত কি ভাইয়া? তরল যোজক কলা। বুঝতে পারছো কিনা? তার মানে রক্তই হচ্ছে এখানে যোজক টিস্যু। এখন কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে যে আর কি কি যোজক টিস্যু আছে রক্ত ছাড়া। দেখো রক্ত ছাড়াও মনে করো লসিকা আছে, লসিকা। তারপরে মনে করো অস্থি আছে, তাই না? অস্থি, তরুণ অস্থি, এই সবগুলি হচ্ছে যোজক টিস্যু। নিউরোগ্লিয়া, এরকম অনেক কিছু আছে আমাদের। এইগুলো হচ্ছে, আচ্ছা নিউরোপ্রিয়া পড়ো না, এটা প্রিয়া না, এটা গ্লিয়া অ্যাকচুয়ালি। ওকে, নিউরোগ্লিয়া। আচ্ছা যাই হোক, স্পেলিং তুমি জানো এটা। কোনটি যোজক কলা? আশা করি পারবা। অস্থি, তরুণাস্থি এগুলো যোজক টিস্যু, ঠিক আছে। রক্ত কেমন ধরনের যোজক টিস্যু? তরল যোজক টিস্যু। রক্ত জমাট বাঁধায় সাহায্য করে কোন রক্ত কণিকা? সবার ঠোঁটস্থ আছে, আমরা তারপরেও চিন্তা করে দেখি। এরিথ্রোসাইট, এরিথ্রো মানে লাল, তাই না? লোহিত রক্তকণিকা, এর কাজ কি করা? অক্সিজেন পরিবহন করা। লিউকোসাইট, এটা ডব্লিউবিসি, এর কাজ হচ্ছে প্রতিরক্ষা, প্রতিরক্ষা। স্পেলিং কত ভুল করি আমি। এরপরে আসো লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের ডব্লিউবিসি, সো এইটারও কাজ হচ্ছে প্রতিরক্ষা। লিম্ফোসাইট ভাই, এটার কি কাজ হবে? সেম, প্রতিরক্ষায়। মনোসাইট, এইটাও এক ধরনের ডব্লিউবিসি, এটার কাজ প্রতিরক্ষা, স্পেসিফিকলি বললে ফ্যাগোসাইটোসিস। তার মানে এইটাও না আনসার। এখন কোশ্চেন বাকি রইল আনসার এইটা, তাই না? তো আনসার এটা। 4টা বাদ দিয়ে বুঝতে পারলা যে আনসার হচ্ছে প্লাটিলেট। উল্টা ভাবে চিন্তা করো, তোমার বাদ দেওয়ার দরকার নেই। প্লাটিলেটে চোখ ফুটছে, তার মানে প্লাটিলেটের আনসার কেমনে? আসলে আমরা পড়ে আসছিলাম প্লাটিলেটের আরেকটা নাম কি আছে ভাইয়া? থ্রম্বোসাইট। এই থ্রম্বোসাইট, থ্রম্বাস কথার মানে, থ্রম্বাস কথার মানে, এই কথার মানেই হচ্ছে জমাট বাঁধা রক্ত। থ্রম্বাস শব্দের মানেই হচ্ছে জমাট বাঁধা রক্ত। আমাদের ব্লাডের ভিতরে শুধুমাত্র রক্ত কণিকায়, কোন রক্ত কণিকা মানে অনুচক্রিকায় রক্ত জমাট বাঁধাইতে পারে, আর কেউ পারে না। ওকে, তোমরা অপশন, বাকি অপশন বাদ দিয়ে আনসার করতে পারো, এর ডিরেক্টলি মনে করতে পারো যে আমি পড়ে আসছিলাম সহজ কথা, রক্ত জমাট বাঁধায়। অ্যালার্জি প্রতিরোধে প্রতিরোধ করে কোনটি? অ্যালার্জি নিয়ে যদি আমরা বলি রক্ত কণিকার ক্ষেত্রে সহজ করে দেখো, নিউট্রোফিল কি কাজ করে? নিউট্রোফিল এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে থাকে, ফ্যাগোসাইটোসিস করে থাকে, সো এটা বাদ। আমরা লিম্ফোসাইটে আসি। লিম্ফোসাইট হচ্ছে আমাদের ইমিউনিটির প্রিন্সিপাল সেল, এটা প্রধান সেল। বাট এই লিম্ফোসাইট সরাসরি অ্যালার্জিতে কাজ করতে পারে না আর কি। হ্যাঁ, তো আমাদের এইটাও বাদ। এটা হচ্ছে ইমিউনিটির প্রিন্সিপাল সেল। ওকে, ইমিউনিটি একবার ডাক্তারি লেখা দিয়ে ফেলছি। তারপরে আসো লোহিত রক্তকণিকা। দেখো এর তো প্রতিরক্ষার কোনো কাজই নাই। লোহিত রক্তকণিকা প্রতিরোধ, আমাদের বডির প্রতিরোধ প্রতিরক্ষা যা আছে এইগুলোতে মেইনলি ডব্লিউবিসি কাজ করে। তো যেহেতু ডব্লিউবিসির বাইরে যা আছে তুমি প্রথমে বাদ দিয়ে দাও এটা। আরবিসি বাদ, অনুচক্রিকা বাদ, দুইটা তো অটোমেটিক বাদ। বাকি 3টা হলো ডব্লিউবিসি, এই 3টা নিয়ে কাজ করো। এই 3টার ভিতরে প্রথম দেখো নিউট্রোফিল, এটা আলাদা করে কাজ আছে, ফ্যাগোসাইটোসিস, তো বাদ দাও। আসলে লিম্ফোসাইট আর ইউসিনোফিল, লিম্ফোসাইট এর প্রতিরক্ষা আলাদাভাবে কাজ করে, টি সেল, বি সেল, এনকে সেল, ওরা অ্যান্টিবডি তৈরি করে কাজ করবে, মেকানিজমটা আলাদা। তো বাকি রইল ইউসিনোফিল। আমাদের বইয়ে স্পষ্ট করে দেওয়া আছে, ইউসিনোফিলের কাজ স্পষ্ট করে বলা হয়েছে যে এরা অ্যালার্জি এতে কাজ করে, হ্যাঁ, অ্যালার্জি প্রতিরোধ করে থাকে। ওকে,
অ্যালার্জি সৃষ্টি করে হচ্ছে আমাদের বেজোফিল। বেজোফিলের যে হিস্টামিন আছে ওইটা, আর ইওসিনোফিল তার এগেইনস্টে কাজ করে এটা। তাহলে অ্যালার্জি প্রতিরোধ করে সেটাকে ইওসিনোফিল। অ্যালার্জি সৃষ্টি হয় কার কারণে? বেজোফিল, হিস্টামিনের কারণে। অ্যালার্জি অ্যালার্জি হয় মূলত কার কারণে? হিস্টা আরে স কেন জানি বড় ম হয়ে যাচ্ছে, হিস্টামিন, এইটার কারণে। হিস্টামিনের ওভার সিক্রেশন, তাই না? এটার কারণে। হিস্টামিন কে সিক্রেশন করে ভাইয়া? বেজোফিল। দেখো তো, অ্যালার্জি প্রতিরোধ করে ইওসিনোফিল, বাট অ্যালার্জি সৃষ্টি করতেছে মূলত কে? বেজোফিল। তারপরে আসো, মানুষের সিস্টেমিক সংবহন শুরু হয় হৃৎপিণ্ডের কোন অংশ থেকে? সে অংশের নাম আসলে জানতে যাচ্ছে। প্রথমে আসি ভাইয়া হৃৎপিণ্ডে আসি। হৃৎপিণ্ডে একটা ছোট্ট স্ট্রাকচার যদি আমরা দেখি, ওকে, দেখো ভাইয়া, মনে করো এইটা হচ্ছে একটা ছোট্ট কিউট হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের ডান এট্রিয়াম এরকম খুব বিশ্রী হয়ে গেছে, আল্লাহ মাফ করো, তোরা মন খারাপ করো না। এইটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, সিস্টেমিক সংবহনটা কি? সিস্টেমিক সংবহন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে যাবে এবং দেহ থেকে আবার কোথায়? হৃৎপিণ্ড আসবে। মানে সংবহনটা সহজ কথায়, হৃৎপিণ্ড দেহ, দেহ থেকে হৃৎপিণ্ড, মানে হৃৎপিণ্ড আর দেহ এই দুইটার যে কি আমাদের সম্পর্ক, রিলেশন, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন বা সংবহন। এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। এখন কোশ্চেন, আমাদের কোথায় থেকে রক্তটা দেহে যায়? এই যে বাম ভেন্ট্রিকল আছে না, এই বাম ভেন্ট্রিকল এই অংশ থেকে একটা বড় আর্টারি তৈরি হয়, আমরা এটাকে বলি অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টার মাধ্যমে মানে প্রথমবারের মতো না অক্সিজেনযুক্ত রক্ত আমাদের দেহের কোথাও টিস্যুতে পৌঁছায়, অ্যাওর্টা থেকে বের হয়। এখন কোশ্চেন, তাহলে অ্যাওর্টা কোন অংশ থেকে বের হয়? সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তার মানে আমরা বলতে পারি মানুষের যে সিস্টেমিক সংবহন সেটা শুরু হয় কি থেকে? এই বাম নিলয় থেকে। ওকে, সাইনাস ভেনাসাস তো আনসার করা যাবে না, এটা মানুষের থাকেই না, সো এটা প্রথমেই বাদ। আচ্ছা, আর ডান অলিন্দ আর বাম অলিন্দ এট্রিয়াম যে দুইটা আছে, এই দুইটা এট্রিয়াম রিসিভ করে ব্লাডটা হার্টে রিসিভ করে, কোথাও পাঠায় না। তার মানে এই অলিন্দ দুইটা এরা কোনো কিছুর শুরুর অংশ হইতে পারে না, এরা শেষের অংশ চলে আসবে। সো আমরা, তুমি যেভাবে আসো আনসার হচ্ছে বাম নিলয়, সহজ কথা। তারপরে আসো, মানুষের হৃদযন্ত্রের কোন অংশে কেবল অক্সিজেন যুক্ত রক্ত থাকে? সহজ কথা, কোন অংশে? তোমার বলে না যে এট্রিয়াম ভেন্ট্রিকল, বলছে অংশ, উপরের অংশ, নিচের অংশ, ডান বাম। আমরা একটু দেখি হৃৎপিণ্ডে আমরা কিভাবে এই অংশগুলো আলাদা করতে পারি। সাইনাস ভেনাসাসটা প্রথমেই বাদ দাও, ওটা কাহিনী করার দরকার নেই। আবার আসি, এইটা হচ্ছে সেই হৃৎপিণ্ড, অনেকটা আপেলের মতো গোল হয়ে গেছে। আমরা এখানে আসি, এইটা হচ্ছে আমাদের চারটা অংশ। তার মানে উপরের দুইটা অংশ এট্রিয়াম, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এটা। তাহলে উপরের দুইটা হচ্ছে এট্রিয়াম, নিচের দুইটা হচ্ছে ভেন্ট্রিকল। রাইট এট্রিয়ামে সারা দেহ থেকে রক্ত আসে। এখন সারা দেহ থেকে যে রক্তটা আসে, এই রাইট এট্রিয়ামে যে রক্ত আসে ভাইয়া, এটা মূলত অক্সিজেন যুক্ত রক্ত আসে। তারপরে দেখো, এই রাইট এট্রিয়াম থেকে রক্ত কোথায় যায়? এই রাইট ভেন্ট্রিকলে যায়। কি ধরনের রক্ত? সেম অক্সিজেন রিলেটেড রক্ত। এই রাইট ভেন্ট্রিকল থেকে এই রক্ত চলে যায় আমাদের ফুসফুসে, ওইখান থেকে গ্যাসীয় বিনিময় হয়। আল্লাহ মাফ করো ভাই, এই দুইটা কোনটাই অক্সিজেন যুক্ত রক্ত না, দেখছো আমি কি ভুলটা করছিলাম? রাইট এট্রিয়ামে যে রক্তটা আসে ভাইয়া, এইটা হচ্ছে, এইটা মুছে নেই, এখানে আসে রাইট এট্রিয়ামে সারা দেহ থেকে রক্ত আসতেছে, তার মানে সেটা অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তো রাইট এট্রিয়াম থেকে যখন এটা কন্ট্রাক্ট করবে, রক্ত নিচে চলে আসে রাইট ভেন্ট্রিকলে। কেমন রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তারপরে এই রক্তটা যাচ্ছে ফুসফুসে যাচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায়, সে কে ভাইয়া? পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী কি ধরনের রক্ত নিয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড।
আমরা জানি সকল ধমনী কি ধরনের রক্ত নিয়ে যায়, বলো? অক্সিজেন। ব্যতিক্রম একটাই, তার নাম কি? পালমোনারি ধমনী। তার মানে হচ্ছে এই ধমনীর মাধ্যমে এখানে কার্বন ডাই পৌঁছাচ্ছে, ফুসফুসে তো গ্যাসীয় বিনিময় হয়, কার্বন ডাইঅক্সাইড বাইরে চলে যাবে, অক্সিজেন প্রবেশ করবে, ফলে এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় চলে আসে? পুনরায় আমাদের এই লেফট এট্রিয়ামে আসে অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, এখন এইটা যখন সংকোচন হয় তখন এইটা চলে আসে লেফট ভেন্ট্রিকলে, এটা হচ্ছে আবার অক্সিজেন সেম রক্তটা। তারপরে এটা যখন সংকোচন হয় এটা এখান থেকে এয়ারটার মাধ্যমে সারা দেহে পৌঁছাবে। এখন বলো, অপশনে আসি। এখন অক্সিজেন যুক্ত রক্ত থাকে কোন অংশে? উপরের অংশে। দেখো তো উপরের অংশটা, না, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটাই আছে, তার মানে বাদ। নিচের অংশে আসো, সেম ভাবে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটাই আছে, তার মানে উপর নিচ দুইটাই বাদ, উপরও বাদ আমাদের নিচও বাদ, দুইটাই নেই। এখন আসো ডান পাশে, দেখো তো ডান পাশে পুরো পার্টটাই কি দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। বাম পাশে আসো, পুরোটাই হচ্ছে কি? অক্সিজেন। তার মানে হৃৎপিণ্ডের কোন অংশে শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত পাবো আমরা? সেটা হচ্ছে বাম অংশ। দেখো, অনেকে তখন ডিরেক্টই বলে দেবে এটা। কোনটি লোহিত রক্তকণিকার কাজ? আহারে, এর চাইতে কঠিন প্রশ্ন আছে আসলে? এটা ক্লাস একটা 7 এর বাচ্চা বলতে পারবে যে লোহিত রক্তকণিকা কি কাজ করে থাকে? অপশন প্রথমে অক্সিজেন কি কাজ করে ভাই? অক্সিজেন বহন করে থাকে। ঠিক আছে, এখন আসলে বাকি কাজগুলো কার কার দেখি আমরা। জীবাণু ধ্বংস করা, ফেগোসাইটোসিস, এটা মূলত কাদের কাজ হতে পারে? অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি কে তৈরি করে? বি লিম্ফোসাইট। এনজাইম বহন করা, রক্ত এনজাইম, আমরা কিছু এনজাইম রক্তরস বহন করে থাকে, মেইনলি হরমোন বহন করে। এনজাইম তো আলাদা নালি আছে, তো এর কোনো আমাদের সেলের কাজ পাবো না আমরা রক্তকণিকা। তারপরে আসো, আচ্ছা, আমরা ওইখানে জীবাণু ধ্বংস করা, আরে বাপরে, মনোসাইট আর নিউট্রোফিল বা ডব্লিউবিসি হতে পারে। রক্ত জমাট বাধা দেয়, তো রক্ত জমাট বাঁধে, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাধা কে দিবে? এটা হচ্ছে হ্যাপারিন। তো হ্যাপারিন এটা মূলত কে রিলিজ করে দেয়? হ্যাপারিন রিলিজ করে বেজোফিল, ওইটা একটা ডব্লিউবিসি। তার মানে এগুলো কোনোটাই কাজ না, কাজ হচ্ছে আসলে কি? অক্সিজেন পরিবহন করা। ওকে, তারপরে আসো, কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত? নিউক্লিয়াস থাকেই না কোন প্রাণীতে? কোন প্রাণীর কোথায়? লোহিত রক্তকণিকায়। ওকে, আমরা এটা যদি সবাই জানি যে স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাতে কোনো কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আনসার কি ভাইয়া? স্তন্যপায়ী। যেমন কি মানুষ, মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে আরবিসিতে? না, শুধুমাত্র হিমোগ্লোবিন থাকে। মানুষ কার প্রাণী? কোন পর্বের প্রাণী মানুষ? পর্ব তো না, কোন শ্রেণী আসলে? মানুষ এখানে সবগুলো শ্রেণী দেওয়া আছে, মানুষ কোন শ্রেণীর প্রাণী, কোন শ্রেণীর অন্তর্গত? সেটা হচ্ছে স্তন্যপায়ী। মায়ের দুধ খেয়ে বড় হয়, তাই না? স্তন্যপায়ী। তার মানে আনসার এখানে একটাই, মানুষ। মাছের ক্ষেত্রে তো লোহিত রক্তকণিকা আছে, ওখানে আবার নিউক্লিয়াসও আছে, আমরা রুই মাছ পড়ে আসছিলাম। ওকে, সো আমরা এগুলো যাচ্ছি না আলাদা করে। তারপরে আসো ব্লাঙ্ক। তারপরে আসো ধন্যবাদ, না, একটু ব্যাক করবো আমরা। এখানে আমরা আরেকটা প্রশ্ন লিখে দিব যার আনসার তুমি করবা। এইটা সিকিউ ইয়েতে আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে, যে ফাইব্রিনোজেন। এখানে আসি, প্রশ্ন হচ্ছে এটা, ফাইব্রিনোজেন তৈরি করে, আরে বানান ভুল হয়েছে মনে হচ্ছে, তৈরি করে নিচের কোনটি? নিচের কোন অঙ্গ বা কোনটি? প্রশ্ন হচ্ছে এইটা। এখন তুমি আনসার করবা। এটা আসছিল ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা অপশন এ মনে করো হার্ট, HERT, হার্ট। অপশন বি কিডনি। অপশন সি লিভার। অপশন ডি, ওকে, চারটা অপশন বলা হয়েছে ফাইব্রিনোজেন কে তৈরি করে দেয়। এইটার আনসার কমেন্ট বক্সে করো তোমরা। ওকে, আমরা এটার এই সমস্যার সমাধান সবাই মিলে করবো ইনশাল্লাহ কমেন্ট বক্সে। ওকে,
তাহলে আমরা রক্ত ও সঞ্চালন অধ্যায়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রত্যেকটি প্রশ্ন এবং ওই যে প্রশ্ন যে টপিক থেকে আসছে সেই টপিকগুলো ইনশাল্লাহ কমপ্লিট করতে পারছি। দেখা হবে অন্য কোনো অধ্যায়ে। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে করবা, ইনশাল্লাহ আমি নিজে চেষ্টা করবো তোমাদের কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া, মানে আমার যে ভিডিওগুলো থাকবে আর কি, লেকচারগুলো থাকবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।